এই সব সম্পত্তি যদি শিবার নামেও থাকে, তবু ও কি ওর দিদিকে ফেলে দেবে? নাকি কৃষ্ণার কথা একবারের জন্য ভাববেন? এখনো ভাই বোনে ভালোবাসার লেনদেন হলো না, সম্পর্কের লেনদেন হলো না, সম্পত্তির লেনদেন নিয়ে মারামারি লেগে যাচ্ছে। কেন এরকমটি কেন হবে? আগে যে পরস্পরকে ভালোবাস। একদমই তাই। আর তাছাড়া মা, শিবা তো এখনো অনিরুদ্ধকেই দেখেনি। ও আসার পরেই তো ওর মায়ের চিকিৎসার জন্য ওকে বিদেশে চলে যেতে হয়েছে। অনিরুদ্ধ তো কত ভালো ছেলে, তবে এটা আমার বিশ্বাস, অনিরুদ্ধ কৃষ্ণাকে কিছুতেই বাপের বাড়ির ভাগ নিতে দেবে না। আর মা, কৃষ্ণার বিয়েটা তো আমাদের হাতের মধ্যে ছিল না, হঠাৎ করেই হয়ে গেল। তবে আমার ইচ্ছা কি জানো তো, অনির বিয়েটা অনেক বড় করে ধুমধাম করে দেব। ও না হয় বিয়ের পর ব্যবসা যদি করতে চায় তখন করবে, আর যদি দরকার পড়ে তাহলে না হয় ভাই বোন দুজন মিলে একসঙ্গে ব্যবসা করবে। তার তো কোনো সমস্যা নেই, বলো? আমার ডোডো দাদা, আমার দাদু ভাইদের আমি চিনি, এতটুকু থেকে দেখছি তো, জন্ম থেকে আমি চিনি ওরা কেমন কেমন মনের মানুষ। আর তাছাড়া আমার বড় বৌমা, শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ ওদের ভেতর এমন ভাবে গেঁথে দিয়েছে যে ওরা অন্যায় দাবি করতেই পারে না। ওরা সম্পত্তি নিয়ে মারামারি করবে না। এমনকি ওদেরকে যদি সম্পত্তি দেওয়া হয়, দেখা যাবে উল্টেও ওরা কৃষ্ণাকে, মুন্নিকে, এমনকি শিবাকে সম্পত্তি দিয়ে দিয়েছে। ওরা নেবে না, কিছুতেই নেবে না। ওরা উপযুক্ত, ওরা মানুষ হয়েছে। সেই তো, যা আছে সবকিছু তো ওদেরই থাকবে। আমরা আর কটা দিনই বা আছি, যে কটা দিন আছি সে কটা দিন ভালোভাবে খেয়ে দিয়ে কৃষ্ণের নামে কাটিয়ে দিতে পারলেই হলো, ব্যাস। নিখিল শোন, আমার কথা শোন, আমার কথা শোন। দেখ, একটা বাচ্চা ছেলে, সে হঠাৎ করে তার জন্ম পরিচয় জানতে পারলো। এটা একটা মানুষের কাছে কত বড় ধাক্কা। তার উপর তোদের বাবা এত বড় সম্পত্তির পাহাড় ওর মাথার উপর চাপে দিয়ে চলে গেছে। ও বেচারা সামলায় কি করে বলতো? ও বেচারা তোদের কাছে একটু সময় চেয়েছে। এইটুকু দাবি তো করতেই পারে। একটু সময় দিয়ে আমার মন বলছে ও কিছু না কিছু একটা উপায় বার করবে। ও বুদ্ধিমান ছেলে। আর শ্যামা, নিখিল, এই সময় এরকম ভয়ঙ্কর অবিশ্বাস করলে ওর মন ভেঙে যাবে, কষ্ট পাবে। এরকম করিস না, করিস না বাবা, নিখিল, করিস না। সেই তো, দুধের শিশু থেকে কারোর কোল ছাড়াই এত বড় হয়ে গেল আমার ছেলেটা। আর যখন এতদিন পরে আমি ওকে ফিরে পেয়েছি, তখন বিশ্বাস অর্জনের জন্য এইটুকু সময় তো আমাদের ওকে দেওয়া উচিত। দেখ, আমি এখনই যাচ্ছি, গিয়ে অরুণের সঙ্গে কথা বলছি। বড় বৌমা থাকবে, তার সঙ্গেও কথা বলবো। আমি বললেও ঠিক ঠিক বুঝবে। আমি আসছি, আমি যাই, কথা বলি। নিখিল, ছেড়ে দে না। সবাই যখন চাইছে আর শ্যামাও যখন চাইছে, তখন ও যেটা চাইছে সেটা করতে দে না। কেন জোর করছিস? শিবা, তুই আমার ছেলে। দেখ, তোর কষ্টটা বুঝতে পারলেও একটা কথা না বলে থাকতে পারছি না। তোর বাবা কিন্তু নিজের কথা ভেবে, সবার কথা ভেবে তবেই এই প্রস্তাবটা তোকে দিয়েছিল। বাবার উপর এইটুকু ভরসা করতেই পারতিস বাবা। মা, তোমরা আমাকে ভরসা করতে পারলে না, না তাই এত তড়িগড়ি করে ভাগ করতে চাওয়া। শিবা, তুই কিন্তু আবার আমাদের ভুল বুঝছিস। না মা, তোমরা চাইলে এই সম্পত্তি আমি এক্ষুনি 5 ভাগ নয় 4 ভাগ করে দিতে পারি। এই সম্পত্তি থেকে না আমার কানা কুড়িও চাই না, কিন্তু আমি অবিশ্বাস নিয়ে থাকতে পারবো না। আমাকে মুক্ত করে দাও। শিবা, শিবা বাবা, আমার কথাটা শোন একটু। শিবা শোন। ভাই, ভাই আমার কথাটা শোন। আমার লক্ষ্মী ভাই, তুই বাবাকে ভুল বুঝিস না। ভাই আমার কথাটা শোন। ভাই, ভাই। শ্যামাদা, ছোট কথা তুমি বুঝতে পারছো না। ও যদি এখন এইভাবে ছেড়ে চলে যায়, তাহলে তো আমি আমার ছেলেকে আবার হারিয়ে ফেলবো। না না, ছোট কথা,
শ্যামাকে জোর করো না, ও যা বলছে তাই হবে। এই তো পথে এসো বাবা। শিবা তো দেখছি একদম তৈরি ছেলে, পাঠিয়ে অভিনয়টা করছে, কিন্তু নিখিলের মতন জেদি ছেলেকেও কুপকাত করে দিচ্ছে। ব্যাপারটা তো এত সহজ নয়। দেখো, নিখিল কিন্তু ব্যাপারটা সন্দেহ করেছে। কোন বিষয়টা? হ্যাঁ, বাবার এই সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া, তারপর উইল বানানো, হঠাৎ করে এত বড় একটা ডিসিশন নেওয়া, এই পুরো ব্যাপারটা কি নিখিল ভাবছে একটা ফ্রড হয়েছে, তাই জন্য সন্দেহ করছে। আর এমন হঠাৎ মনে হওয়ার কারণ কি? সন্দেহ করছে কারণ তুমি সম্পত্তি লিখে দিতে রাজি হওনি। তুমি যদি সম্পত্তি লিখে দিতে, সবাইকে সমানভাবে ভাগ করে দিতে, তাহলে নিখিল সন্দেহ করতো না। তুমি দাওনি, রাজি হওনি, তাই জন্যই সন্দেহটা করছে। সে তো আমি আপনার কথাতে করেছি। হ্যাঁ, আমি জানি, ভালো কাজ করেছো, খুবই ভালো করেছো। তবে এখন আমি যেরকম বলবো সেরকম করো, তাহলে সমস্যা মিটে যাবে। কি করতে হবে বলুন? নিখিল কিন্তু চাইছে এখন ওই মুখার্জি উকিলের সঙ্গে দেখা করতে। আমি চাই ও মুখার্জি উকিলের সঙ্গে দেখা করার আগে তুমি ওনার সঙ্গে দেখা করো, তুমি ওনার কাছে পৌঁছে যাও। গিয়ে গিয়ে কি করবে মানে? তুমি তোমার কাজ করবে। আরে বাবা, নিখিল পৌঁছানোর আগে ওনাকে সরিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওরকম হুট করে বললে কিছু করা যায় নাকি? আরে বাবা, টার্গেটকে তো আগে থেকে স্টাডি করতে হয়। আর এরকম আপনার কথা শুনে আমি যাই আর বাড়ির লোক দেখে আমাকে আবার জেলে ঢুকিয়ে দিক, তাই তো? ন্যাকামো মারছো নাকি? তুমি এতদিন যে কাজটা করতে সেই কাজটাই করবে? এসব কাজ তোমার কাছে নতুন নাকি? হ্যাঁ, ততক্ষণ আমি বরঞ্চ নিখিলকে একটু এদিকে আটকে রাখবো, আর তুমি ততক্ষণে ওনাকে সরিয়ে দেবে, বুঝেছো? এরকম দুম করে বললে না হয় না, সবকিছু না আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়। প্ল্যান সব করা আছে। কেন এটা ধরো, এটা হচ্ছে ওনার বাড়ির ঠিকানা। কিছু একটা বলে ওনাকে বাড়ি থেকে বের করো। আরে বাবা, তোমার ওই এক্সট্রা সিম কার্ড গুলো আছে, ওখান দিয়ে ফোন করবে, বাইরে বের করো, তারপর বাকিটা তোমার উপর। আর লোকটাকে ফোন করলেই যে লোকটা আসবে তার গ্যারান্টি কে নেবে? শোনো, ওই উকিলের বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তো ওনাকে যদি টাকা দেওয়ার নাম করে ডাকো, উনি কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস, আর তখনই তোমার কাজটা সেরে ফেলতে হবে। ধুর বাবা, এরকম হঠাৎ করে এই দুপুরবেলা আমি মার্ডার করে তারপরে ওই বডিটাকে লোপাট করবো কোথায় শুনি? সবই যদি আমি বলে দিই তাহলে তুমি কি করবে? নিজে মাথাটা লাগাও। দেখো, ওই উকিলের কাছে যদি নিখিল পৌঁছে যায়, উকিল কিন্তু মিথ্যে কথা বলতে পারবে না। উনি কিন্তু একদমই মিথ্যে কথা বলতে পারেন না, আমি জানি সেটা। নিখিল যেটা করবে উনি সত্যি কথা বলে দেবেন, আমরা দুজনই ফেসে যাবো। আরে বাবা, কি মুশকিল! এইসব খুন করার অর্ডার না একটু আগে দিতে হয়, এরকম দুম করে বললে হয় না, বুঝলেন? এরকম হঠাৎ করে বললে কাজটা করা যায় না। আর এরকম আমি খুনটা করে আমি তারপর জেলে যাই, সেটা তো আর আমি চাই না, তাই না? দেখো শিবা, কোনো মতেই নিখিলকে ওনার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। হ্যাঁ, নিখিলকে আমি এখানে আটকে রাখছি, তুমি ওদিকে কাজটা সেরে ফেলো। নিখিল যদি ওনার কাছে পৌঁছে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু তুমিও ফাঁসবে, এটা মাথায় রেখো। নিখিল, এই যা পিছু রেখে ফেললাম। বলছি যে কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, বেরোচ্ছি। ও, তা এখন কোথায় বেরোচ্ছিস বাবা? অফিসে যাচ্ছি মা, রোজ তো এই সময় অফিসে যাই। সে আর জানবো না, তুই যে রোজ এই সময় অফিস যাস, কিন্তু আজকে যে তোর ছোট দাদু ভাইকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবা, হ্যাঁ তুই একা যাচ্ছিস তাই জিজ্ঞেস করলাম। আজ থাক মা। রাগ করেছিস না ছেলেটার উপরে? রাগের বিষয় না মা, আমার কিছু কাজ আছে তাই অফিসে যাচ্ছি। রাগ করেছিস? মিছি মিছি রাগ করছিস বাবা ছেলেটার উপরে? হ্যাঁ, কেন রাগ করছিস? ওরে বাবা, সেই কাজেই তো তোর নিয়ে যাওয়ার কথা ছিল ওকে। এত সাজানো গোছানো হলো কেন? তুই তো বললি যে ওকে অফিসে নিয়ে যাবি সঙ্গে করে, তা নিয়ে যাবি না? তা ছিল, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আর সেই জন্যই আমার মনে হয় না যে লয়ারের সাথে আজ আমাদের আর দেখা হবে। আর এমনিতেও আমার কয়েকটা অন্য মিটিং আছে যেখানে শিবাকে দরকার নেই, তাই আজ থাক। আমি বরং কাল ওকে নিয়ে যাবো। নিখিল, আবার বলছি, তুই মিছি মিছি রাগ করছিস ছেলেটার উপর। ওর দিকটাও তো একটু ভেবে দেখা উচিত নাকি? হ্যাঁ, ওকেও তো একটু ভরসা আমাদের করতে হবে। মা,
ভরসা করছি না তোমায় কে বললো? আমি তো বলছি আমার অন্য কিছু কাজ আছে, আর শিবাকে নিয়ে গেলে ও বোর হবে, তাই ওকে কাল নিয়ে যাবো। নিখিল, মায়ের কাছে কোনোদিন কিছু লুকোতে পেরেছিস তুই? স্পষ্ট দেখতে পাচ্ছি নিজের সন্তানের ওপর এক রাস অভিমান হয়েছে তোর। হ্যাঁ, না সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা, হয়নি বলবো না। এখন অন্য কথা শুনুন, বলছি যে আমি কথা বলেছি তোর বড়দা ভাইয়ের সঙ্গে, এখন আসছি তোর সঙ্গে কথা বলতে। হ্যাঁ, এই বাড়িতে এই পরিবারের কেউ আর কোনোদিনও কাউকে ঠকাবে না, আমি জানি, এটা আমার বিশ্বাস। একদমই তাই। বলছি আমি বরং গিয়ে একবার শিবাকে ফোন করে আসি। ওমা, তুমি একটু আমার সঙ্গে চলো না রান্নাঘরে, কি কি আইটেম হবে একটু বলে দেবে। এসো। এই মেজো, বলছি আমাকে কি একেবারেই বাদ দিয়ে দেবে নাকি? হ্যাঁ বর্দি ভাই, আজকের জন্য তুমি বাদ। আচ্ছা বর্দি ভাই, সারাটা জীবন সংসারের এই সমস্ত দায়িত্বগুলো তো তুমিই পালন করে এসেছো, একটা দিন না হয় রেস্ট নাও, আজ তোমার ছুটি। ও মা, চলো না, আমি রান্না করবো সবার জন্য, তুমি দাঁড়িয়ে আছো দেখো, এসো। কি ব্যাপার দিদি, রান্না বান্না নিয়ে কথা হচ্ছিল বুঝি? অলোক, অলোক শোনো কি বলছে মেজো বৌমা। মেজো বৌমা বলছে মেজো বৌমা আজ রান্না করবে। হ্যাঁ, তাই নাকি মেজো বৌমা? বেশ বেশ। বলছিলাম যে আমি তো কালকে একটা বেশ কচি দেখে লাউ এনেছিলাম, আর বলুন তো নাকি আজকে চিংড়ি মাছ এনেছো না? তাহলে হবে নাকি লাউ চিংড়িটা বেশ জমিয়ে? ঠিক আছে মেসোমশাই, তাই হবে। বলছি সবার কাছে আমার একটা প্রস্তাব ছিল, কেউ কিন্তু না করতে পারবে না। ওমা, এই দিদি থাকতে ভাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে দেখি তো একবার কি থাকে। হ্যাঁ, আচ্ছা, অশোক তো বেশ কদিন হলো এসেছে, এসে ওর আশ্রমটা বেশ মন দিয়ে গোছাচ্ছে। চলো না আজকে খাওয়া দাওয়ার পর সবাই মিলে যাই, অশোকের আশ্রমটা দেখে আসি। আশ্রমে যাবে আজই? বুড়োর শখ কম না। বাবা, এতে রাজি না হওয়ার কি আছে? এটা উত্তম প্রস্তাব, সত্যিই তো। আমার অশোক কত বড় আশ্রম করেছে, সেখানে দুস্থ মহিলাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, কত লোকের উপকার হচ্ছে। সে আশ্রমে একবার চোখের দেখা না দেখলে হয়? যাবো, নিশ্চয়ই যাবো, আমরা সবাই মিলে যাবো, আজই যাবো। এটা কিন্তু দারুণ প্রস্তাব। অনিরুদ্ধও আসছে আর শিবাকেও নিয়ে যাওয়া হবে। আজই যাবে? কেন অশোক, আজকে গেলে তো ভালো, সবাই একসঙ্গে। ইনফ্যাক্ট আমিও কদিন ধরে ভাবছিলাম তোমার আশ্রমটা দেখতে যাব, আজই যাই সবাই। কিন্তু আমি বলছিলাম না 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 না, এখন আর কোনো ওজোর আপত্তি চলবে না। অলোক যখন একবার বলেছে আমরা আশ্রমে যাব, আজকেই যাব। আর তাছাড়া আমি জানি আমার অশোক কেন কিন্তু কিন্তু করছে, কারণ ওই আশ্রমে যেতে গিয়ে ওই পথেই তো ওর বাবা। তাই না রে অশোক? তুই ভাবছিস যে মায়ের কষ্ট হবে, সেই জন্য বারণ করছিস তো? হ্যাঁ, অমন করছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কষ্ট হবে না রে, হবে না। আর বলেও সেটা মেনে নিতে শিখতে হবে তো। আসলে আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে কি কারোর আর এনার্জি থাকবে, তাই ভাবছিলাম যদি আজ না হয় অন্যদিন হতো, সেটাই। কেন রে মেজা ভাই, আজকে যদি সবাই যেতে চায় তাহলে সমস্যাটা কোথায়? না না, সমস্যা কি? সমস্যার কোনো ব্যাপার না, সমস্যা কি আবার? নিখিল, বাদ দে ওর সমস্যার কথা, ছেড়ে দে তো। ও সমস্যার কথা কি শুনছে? আর শোন, আমরা যাবো যখন বলেছি আমরা যাবো, আর কিসের সমস্যা? বেশ, তাহলে তাই হোক। মেজা বৌদি, তুই রান্না বান্না শুরু করো, আর আমি ব্যাস যাবো আর আসবো, ঠিক আছে? সবার সাথে বসে আগে খাওয়া দাওয়া করবো, তারপরে মেজদা ভাইয়ের আশ্রমে যাবো। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ
উনি আমাদের ফ্যামিলি লয়ার। কেন? What? কিভাবে? মানে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওনার বাড়ির লোকজনদের ইনফর্ম করছি। দেখুন কি হচ্ছে ছোট কর্তা? কি হলো নিখিল, চুপ করে গেলি কেন? ও দেখি কার ফোন? অমন করছিস কেন? মুখার্জি কাকু আর নেই মা। এই যে আপনি এটা কি গেম খেলছেন? হ্যাঁ, এসব না মাইরি আমার পোষাচ্ছে না, এবার এসব বন্ধ করুন। কি গেম খেললাম তোমার সঙ্গে আমি? গেম নয়, আপনি প্রত্যেকবার আমাকে একটা করে অর্ডার দিচ্ছেন, আর যখন আমি কাজটা করতে যাচ্ছি আমি দেখছি আপনি অন্য একজনকে দিয়ে কাজটা করাচ্ছেন। দিকটা তো ঘুরে আমার পিঠেই আসছে, তাই না? আমি ইচ্ছে করে করাইনি, ওনাকে সরানো দরকার ছিল তাই সরিয়েছি। মানে আপনি ইচ্ছে করে করেননি মানে কি বলতে চাইছেন আপনি? তুমি যতক্ষণ ওনার বাড়িতে যেতে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর নিখিলও এখানে তাড়াহুড়ো করে ওনার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল। আমি কি করতাম বড়? হ্যাঁ, কি করতাম? তাড়াতাড়ি করে ওনাকে না সরিয়ে দিলে হতো, কোনো উপায় ছিল না। নিখিল বাবু আমাকে কিভাবে সন্দেহ করছিল দেখলেন তো, শুনলেন তো? আমার না এসব আর ভাল লাগছে না। আমাকে দিয়ে যা কাজ করানো আছে কাজটা করিয়ে আমাকে টাকাটা দিন, আর এবার আমাকে ছাড়ুন তো মশাই। আমি তো বলছি তোমায়, ইচ্ছে করে করিনি এবার আমি। আপনি না শুধু নিজের টুকু নিয়ে বোঝেন, আপনি বহুত বড় খতরনাক লোক। আপনাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই কাজ আমি কখনো করিনি। ওনারা আমাকে ছেলে ভাবছে, ওনারা নিজেদের সন্তানের সব রকম দায়িত্ব কর্তব্য সব পালন করতে চাইছে, আর আমি তাদের সাথে কি করছি? জি, আমি মিথ্যে কথা বলছি, আমি তাদেরকে ঠকাচ্ছি। এরকম না ইমোশন নিয়ে আমি খেলতে পারছি না। বাবা, বিবেক তো দেখছি জেগে উঠছে। আপনি না এসব বিবেক টিবেক ছাড়ুন, ওসব আপনি বুঝবেন না। যে পয়সার জন্য নিজের বাবাকেও খুন করাতে পারে সে আর কি বিবেক বুঝবে? একদম বাড়তি কথা বলবে না, হ্যাঁ? তোমার মুখে এসব সাধু কথা মানায় না। তুমি ছোটবেলা থেকে তো অনাথ আশ্রমে ছিলে, তুমি সব খোঁজ নিয়েছি তোমার ব্যাপারে। আর সংশোধনাগারে কি করতে গেছিলে? অপরাধ করার জন্য নিশ্চয়ই, ভালো কাজের জন্য যাওনি নিশ্চয়ই। তাই তোমার মুখে এসব ভালো কথা একদমই মানায় না। বললাম না আপনি এসব বিবেক টিবেক বুঝবেন না, ছাড়ুন না। কেন ফালতু কথা বানাচ্ছেন? ঠিক আছে, আমার কথাটা শোনো। নিখিল চাইছে এই গোটা সম্পত্তি সবার মধ্যে সমানভাবে ভাগ করতে, কিন্তু আমি তোমাকে দিয়ে ঠিক উল্টো কাজটাই করাবো। কিভাবে? তুমি সবার সামনে যাবে আর গিয়ে বলবে এই গোটা সম্পত্তির মালিক তুমি, আর তুমি সম্পত্তি বিক্রি করতে চাও, ব্যাস। এই সম্পত্তি বিক্রি করে দিলে এই বাড়ির লোকেদের কি হবে? তোমার কি তাতে? এই গোটা পরিবারকে আমি পায়ের তলায় পিষে রাখবো, বুঝেছ? নিখিল সে আমার অনেক ন্যায় নীতি, তাই না? ওদের ছেলেকে দিয়ে ওদের পথে বসাবো, দেখো এবার। আপনি পরিষ্কার করে বলুন তো আপনি কি করতে চাইছেন, আর আমাকে ছাড়বেন কবে? ছাড়বো খুব তাড়াতাড়ি। এই সম্পত্তিটা বিক্রি করে দিই, তারপর তোমার বকেয়া টাকা তোমায় মিটিয়ে দেবো, তোমায় ছেড়ে দেবো। শুধু একটা সময়ের অপেক্ষা, জাস্ট। কবে আসবে সেই সময়? খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। আমার আশ্রমে একটা কাজ চলছে, কিছু মানুষকে ধর্মের কাজে আমি একটা জায়গায় পাঠাচ্ছি। সে কাজটা হয়ে যাক,
তারপরে এই কাজে হাত দেবো। কিরে, মেজো জেঠুর কাছে ধর্মের কথা শুনছিস? শ্যামা, ওই আর কি। শোন বাবা, মন দিয়ে শোন, আখেরে তোরই লাভ, বুঝলি? যা উড়নচণ্ডী হয়েছিস। তুমি কি শিবাকে কিছু বলতে এসেছিলে শ্যামা? না না মেজ দাদা, আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই আপনাদের গলার আওয়াজ পেয়ে এখানে আসলাম। বলছি মেজ দাদা, শিবাকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন, যাতে ও বোঝে। সে তো আমি সবসময় বলি। আমি তো বলি যে ফলের আশা করতে নেই, কর্ম করে যেতে হয়, ফল এমনিই চলে আসে। একদমই তাই। বলছি মেজ দাদা, কাল তো জামাই ষষ্ঠী, আর এবছর আমার প্রথম ষষ্ঠী অনিরুদ্ধ আসবে। আপনাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। সে তো আমি সবসময় আছি। বোনের বর আসছে? হ্যাঁ, তোকে বলেছিলাম না, ওর মায়ের চিকিৎসার জন্য বিদেশে গেছে, ও ফিরে এসেছে। জানিস বাবা, তোর বোন আজকে খুব খুশি। দেখ, মুখে না বললাম, এতগুলো দিন হয়ে গেল স্বামীকে ছেড়ে, মনে মনে তো কষ্ট হবে। আমার আর এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না কেন বাবা? ভালো লাগছে না কেন? কি হচ্ছে আমাকে বল। এখানে আমি থাকলেই এই উইল টুইল খুন এইসব নিয়ে কথা হচ্ছে, আর এর মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা এই বিলে লিখে গেছে, কোনদিন যদি আমার আর তোমার ছেলে ফিরে আসে, তাহলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী সে একা হবে। শিবা, এবার চল, কথায় কথা অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মুখার্জি একবার ওয়েট করবেন, চল। সেদিনও আমি বলেছিলাম, আজও বলছি, ওই উইলের ব্যাপারে আমার একটা খটকা কিন্তু এখনো রয়ে গেছে। জানি না, আমি বুঝতে পারছি যে তুমি চাও না সম্পত্তি শিবা তোমার নামে লিখে দিবে। ও তোমার নামে সম্পত্তি লিখবে না, নিজের 5 ভাই বোনের মধ্যেও সম্পত্তি ভাগ করে দেবে। আমি একটু সময় চাই। বাহ, কিসের সময় চাস শিবা? সবকিছু হাতিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময়? মুন্নি, কেন বাবা? বাবা তো একটা ঠিকঠাক সলিউশনই বের করেছে, সেটাও চুপচাপ মেনে নিক না। তা নয় দিদি ভাই, তোমাদের সবার মধ্যে আমি এই সম্পত্তি ভাগ করতে চাই না তা নয়। যে মানুষটাকে দেখেছি আমার নিজের হাতে মারা যেতে, তার মারা যাওয়ার পর আমি তার শেষ ইচ্ছেটা আমি বদলাতে চাই না। তাই একটু ভাবতে চাই, সময় নিতে চাই। আর সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি বাবা মাকে সন্দেহ করছে। ওর মতো ছেলে যে এতটা বদরাগী, যে উইল নিয়ে এত অশান্তি করলো, সে সাডেনলি শান্ত হয়ে উইল চেঞ্জ করতে যাবে? আই ডোন্ট বিলিভ দ্যাট। এই হিসেবটা মিলছে না। আই এম শিওর অন্য কোনো। কি রে শিবা, তুই? দাঁড়াও শ্যামা। শিবা, তুই কোথায় গেছিলিস? শিবা, আমি ভালোভাবে জানি তুমি মুখার্জি কাকুর বাড়িতে গেছিলে। এই পরিবেশটা আমার ভালো লাগছে না একদম। আর একেই এখানে সবকিছু আমার কাছে নতুন, আর তার মধ্যে এইসব আমার ভালো লাগছে না। তাই দুদিন আমি একটু ঘুরে আসতে চাই। কিন্তু বাবা দেখ, ওকে বাধা দিও না শ্যামা। মেজো জেঠুর সাথে আশ্রমে যেতে চাস, তাই তো? তুই যা, আমার মনে হয় খোলামেলা পরিবেশে তোর ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগে ফিরে আসিস, বুঝলি? ও মা, হ্যাঁ সে তো ফিরে আসবেই। আর শোন, আশ্রমের চারপাশটা খুব ফাঁকা, পুলিশ তোকে বলেছে শহরের বাইরে না যেতে। যদিও আশ্রমের এলাকাটা শহরের বাইরে বলা যায় না, তবুও। বলছি শোন না বাবা, তুই কিন্তু নিয়মিত খাওয়া দাওয়া করবি, কেমন? যদিও বা ওখানে নিরামিষ, শোন, নিয়ম কানুন কিন্তু সব মেনে চলবি, মনে থাকবে? আচ্ছা শিবা, আশ্রম থেকে অন্য কোনো জায়গায় পালিয়ে যাওয়ার প্ল্যান নেই তো তোর? ছোট কথা, তুমি তুমি কি বলছো এসব? ও আশ্রম থেকে পালাতে যাবে কেন? ও নিজের বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজনকে ছেড়ে খামোখা পালিয়ে কেন যেতে যাবে? আর দেখো, এতগুলো দিন তো নিজের বাড়ি,
পরিবার সবাইকে ছেড়েই বড় হয়েছে। আর যখন এতগুলো দিন বাদে আমাদের বাড়িতে একটু খুশির পরিবেশ ফিরে এসেছে, তুমি এসব অলক্ষণে কথা কেন বলছো? আমার বলার উপর সব নির্ভর করে না শ্যামা। তাহলে এগুলো কেন বলছো ছোট কর্তা? দেখো বাড়িতে জামাই এসেছে, যদি যদি কোনোভাবে শুনে নেয় তাহলে কি হবে? 1 মিনিট শ্যামা, কথাটা হঠাৎ আমার মাথায় এসছে ঠিকই, কিন্তু আমার কথাটা ফেলা যায় না। ছোট কর্তা, আবার তুমি একই কথা বলছো কেন বলছো? বেয়ান এসেছে, কি ভাববে বলো তো এসব কথা শুনলে? আচ্ছা শিবা, বাড়ি ভর্তি লোকজন আছে তাই কি তুই আশ্রমে যেতে চাইছিস, নাকি তোর অন্য কোনো মোটিভ আছে? বলছি জামাই ষষ্ঠীর দিনে কাজটা নামিয়ে দিলেই তো শেষ। আর এই জামাই এসে বাড়িতে আছে, আমায় দেখে আবার কি ভাববে? আর তার আগে আমার 2 দিনের ছুটি ব্যবস্থা করুন তো। ছুটি কেন, কিভাবে? এই যে আপনি আজকে আশ্রমে যাচ্ছেন, আমাকেও নিয়ে চলুন না, আমিও থাকবো, থেকে আপনার সাথে ফিরে আসবো। ঠিক আছে, যাবে তো চলো, ভালোই তো, আমি রেডি হয়ে আসছি। পারবো না। কেন যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে আমি কিচ্ছু জানাতে পারবো না। একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা শিবাকে কি করে খুঁজে পেলে? মানে শিবা যে এই বাড়িরই ছেলে সেটা তোমরা কি করে শিওর হচ্ছ? আমি আবারও বলছি, প্লিজ আমার কথায় কিছু মনে করো না। ওমা অনিরুদ্ধ, কিছু মনে করবো কেন? দেখো তুমিও তো এই বাড়ির ছেলে, সবটা জানা তোমারও অধিকার আছে। আমি বলছি অনিরুদ্ধ, তুমি কৃষ্ণার বেনারসের চাচির কথা শুনেছ তো? আসলে উনি আমাদের ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন। তারপর উনি অসুস্থ হয়ে পড়েন আর মৃত্যুর আগে আমাদেরকে আমাদের ছেলের কথা জানিয়ে যান। सिर्फ कृष्णा का जन्म नहीं दिया बहू। মানে? तूने जुड़वा बच्चा का जन्म दिया था, तेरा एक बेटा भी था और उस बच्चा को मैंने बेच दिया। হ্যাঁ মা, সেটা আমি জানি, কিন্তু তারপর কি হলো? তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো যে উনি আমাদেরকে একটা ছবি পাঠিয়েছিলেন। সেই ছবিতে ওই বাচ্চা ছেলেটির হাতে একটা ট্যাটু করা ছিল। হ্যাঁ, কৃষ্ণা আমায় বলেছিল। আর আপনারা মানে সেটার ব্যাপারে নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলেন। আর সেটা দেখে অনেকেই এসেছিল, আর তার মধ্যে এমন অনেকে এসেছিল যাদের নিজেদের বয়স আমাদের বিবাহিত জীবনের থেকে অনেক বেশি। আমি দেখছি না মামন, ছেলে বুড়ো অনেকেই মিথ্যে ছেলে সেজে এসেছিল, সবাই নকল ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে কিন্তু আমার শিবা আসেনি। আসলে কি বলতো, কৃষ্ণের ইচ্ছে আমরা এবার কি করে জানবো? দেখো অনিরুদ্ধ, ভাগ্য বলো আর দুর্ভাগ্যই বলো, যেদিন বাবা চলে যান, মানে তোমাদের দাদানের যেদিন অ্যাক্সিডেন্ট হয়, সেদিনই প্রথমবার শিবার সঙ্গে আমাদের দেখা হয়। ওই তো মেজদাদাকে সঙ্গে করে বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আর তারপর প্রথমবার শ্মশান যাত্রী হিসেবে ওই বাড়িতে আসে। জানো তো, ওকে যেদিন আমি প্রথমবার দেখেছিলাম বেশ মায়া হয়েছিল। ভাবলাম বাচ্চা ছেলে সকাল থেকে কিচ্ছু খায়নি, নিজে হাতে করে খেতে দিয়েছিল। আর ও যখনই খাবারটা খেতে গেল তখনই ওর হাতের ওই ট্যাটুটা আমাদের চোখে পড়লো। বাবা
তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। তারপর আমরা অনেক রকমের জিজ্ঞাসাবাদ করলাম, সবটা জানলাম যে ওর ট্যাটুটা ছোট থেকে ওর হাতে আছে। এমনকি আমরা ওর চাচির ছবি পর্যন্ত দেখিয়েছিলাম, আর চাচিকে ও চিনতে পারে। আর এটাও জানতে পারলাম যে ওকে যেখানে বিক্রি করা হয়েছিল সেখানে চাচি যেত। ব্যাস, এই সবটা জানার পর এটাই বুঝলাম যে শিবাই আমাদের হারিয়ে যাওয়া সন্তান। মা, তার মানে এটা ছাড়া আপনারা আর কোনো প্রমাণ পাননি? পেয়েছি তো, মায়ের মন দিয়েছে সাক্ষী, আর বিজ্ঞান সেই ধারণাকে সত্যি বলে ঘোষণা করেছে। আসলে তোমার শ্বশুর মশাই ডিএনএ টেস্ট করিয়েছিলেন, আর তারপরেই জানা গেছে যে শিবা আমাদের সন্তান। কি হলো ছোট কথা, বলো না কি লেখা আছে, আমি পারছি না। কি হয়েছে ছোট কথা, কি হয়েছে বলো না আমাকে। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। কৃষ্ণা বলল যে তুমি একটু অস্থির হয়ে রয়েছো, কিছুতে এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছো না। কি হয়েছে আমাদের বলো না, বলো। মা, আমি শিবাকে নিয়ে যেটা ভাবছি সেটা আপনাদের সবাইকে আমি বলবো, কিন্তু শিবার আড়ালে নয়। ও একবারই বাড়ি ফিরে আসুক, তারপর সবার সামনে আমি সত্যি কথাটা বলবো। আচ্ছা বেশ, তোমার যখন তাই ইচ্ছা তাই বলো, কিন্তু বলো, কিছু মনের মধ্যে লুকিয়ে রেখো না। হ্যাঁ মা, আমি কিচ্ছু লুকাবো না, কিন্তু আপনাকে একটা জিনিস প্রমিস করতে হবে, আপনি কোনোভাবেই রিয়াক্ট করবেন না। কিন্তু কি বলতে চাইছো অনিরুদ্ধ? কোন ব্যাপারে রিয়াক্ট করবো না আমরা? না না ছোট কথা, তেমন কিছু না। আসলে শ্যামা, আমার কথা বলতে দাও। অনিরুদ্ধ, তুমি কি বলতে চাইছো? তোমার কি শিবার ব্যাপারে কিছু মনে পড়েছে? যদি কিছু মনে পড়ে থাকে আমাদের ক্লিয়ারলি বলো প্লিজ। বাবা, বাবা আপনি প্লিজ এত ব্যস্ত হবেন না। না না, আমি ব্যস্ত হচ্ছি না, তুমি বলো না তুমি কি বলতে চাইছো, আমাদের ক্লিয়ারলি বলো। বাবা, এতদিন ধরে শিবা এই বাড়িতে আছে, কিন্তু আমি তো ওকে দেখিনি, আর এখনো নেই। ও কাল ফিরে আসুক, তারপর আমি আপনাদের সবকিছু বলবো, সব সত্যিটা বলবো। আমার মনে হচ্ছে এখন যদি আমি এই কথাগুলো আপনাদের বলে দিই আর কোনোভাবে ওই খবরটা পেয়ে যায়, তাহলে আরো নাগাল পাওয়া যাবে না। নাগাল পাবে না মানে? কেন নাগাল পাবে না? ও তো এই বাড়িরই ছেলে। কি হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইকে নিয়ে এখনো দুশ্চিন্তাটা চলছে, ভাই এই ব্যাপারেই এখনো আলোচনা হচ্ছে, তাই তো? কৃষ্ণা, ব্যাপারটা ওরকম না, মানে আলোচনা বা টেনশন ওরকম নয়। তাহলে কি অনিরুদ্ধ বাবু? আমি তো সকাল থেকে দেখছি আপনি ভাইকে নিয়ে চিন্তা করেই চলেছেন। এই অস্বস্তিটা আপনার কিছুতেই কাটছে না। আমি তো আপনাকে এতবার করে বারণ করছি, আপনি তাও আমার কথাটা কেন শুনছেন না বলুন তো? আর বাবা, বাবা ও তো তোমার ছেলে নাকি? আমি তো দেখছি শিবার কথা শোনা মাত্রই তুমি একেবারে ভুরু কুচকে ওর ব্যাপারে ভাবতে শুরু করে দিচ্ছ। আমার এসব আর ভাল লাগছে না। ও ঠামি, তুমি সবাইকে কিছু বলো না। কৃষ্ণা, ব্যাপারটা সেরকম নয়, আমি সন্দেহ করছি না, আসলে আমি দোলাচলে রয়েছি। বাবা, এই দোলাচলটাকে কাটাতে হবে। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, দেখো তুমি যদি এরকম করো
তাহলে মা কষ্ট পাচ্ছে না বলো তো? আর ভাইয়ের দিকটাও একবার ভেবে দেখো, ও এতগুলো দিন পরে এই বাড়িতে ফিরে এসেছে। ও যদি এসে দেখে এরকম সন্দেহের পরিবেশ চলছে, তাহলে ওর কেমন লাগবে বলো তো? অনিরুদ্ধবাবু, আপনি প্লিজ বলুন, আপনি কি জানেন? দেখুন, এভাবে দোটানার মধ্যে রাখার কিন্তু কোনো মানে হয় না। কৃষ্ণা, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো। তুমি বিশ্বাস করো, আমারও ইচ্ছে করছে যে এখন আমি সবাইকে বলে দিই যে আমি শিবাকে কোথায় দেখেছি, কি অবস্থায় দেখেছি। কিন্তু কিন্তু কি অনিরুদ্ধবাবু? দেখুন, আপনার যখন ইচ্ছে হচ্ছে তখন আপনি আপনাকে আটকাচ্ছেন কেন? আপনি বলুন না, আপনার কি মনে পড়েছে? কৃষ্ণা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এখন এই কথাগুলো বলতে পারবো না, আমাকে অপেক্ষা করতেই হবে। আর কত অপেক্ষা? কিসের অপেক্ষা অনিরুদ্ধবাবু? কৃষ্ণা, এই বাড়ির মানুষগুলো আমারও আপনজন। এরা যেমন তোমার বাড়ির তোমার আপন, তেমন আমারও। আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না যে কেউ এদের সবার সাথে প্রতারণা করছে, এদের ঠকাচ্ছে। আপনি কি বলছেন অনিরুদ্ধবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের প্রতারণা? কে আমাদেরকে ঠকাবে? অনিরুদ্ধ, কে ঠকাবে আমাদের? শিবা? কৃষ্ণা, দেখলে তো, আমি এই জন্যই চাইছিলাম না এই কথাগুলো এখন হোক। তুমি আলোচনাটা থামাতে গিয়ে কোন দিকে আলোচনাটা ঠেলে দিচ্ছ বলো তো? উফ, কৃষ্ণা, কি হচ্ছেটা কি? কেন তুই জোর করছিস অনিরুদ্ধকে? ও তো বলছে যে শিবা যখন ফিরে আসবে তখন শিবার সামনে কথাটা বলবে। দেখ, অনিরুদ্ধ ভদ্র ছেলে, হতেই তো পারে আড়ালে কথা বলা ওর অপছন্দ। কৃষ্ণা, তুমি আমায় ভরসা করো তো? সব আচার ব্যবহার শিখে নিয়েছো তো, যেরকম বলেছিলাম? খুব ভালো। যেখানে যাচ্ছ সেটা নতুন জায়গা, সেখানে গিয়ে সব আগলে রাখতে হবে তোমাদেরই, মায়ের মতন। মনে রাখবে, যেখানে যাচ্ছ সেখানে গেলে তোমরা পূর্ণতা লাভ করবে। অপূর্ণতার কোনো জায়গা নেই সেখানে। তোমরা কিন্তু আজ থেকে সন্ন্যাসী নেই, মনে রেখো। অনেক দায়িত্ব তোমাদের। এসো। এই, তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ, বলছিলাম গুরুজি, মোট 6 জনকে গাড়িতে পাঠানো হচ্ছে। ঠিক আছে, সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সবার পাসপোর্ট রেডি আছে, সঙ্গে দেওয়াও আছে। সঙ্গে কে যাচ্ছে?
জীবনানন্দ সাহেব নিজেই যাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো। উনি তো আগে গেছিলেন, উনি পুরো ব্যাপারটা জানেন, মেয়েদের কোথায় রাখতে হবে, কোথায় পাঠাতে হবে। ঠিক আছে, বেরিয়ে পড়ো, দেরি করো না। হরে কৃষ্ণ। ছোট ঘর থেকে বলে তো আসলাম ঘুমোতে, কিন্তু নিজে ঘুমোতে পারছি না। কি করি এখন? সেও তো ফোনটাই রিসিভ করলো না। না, আমি বরং আরেকবার ফোন করে দেখি। হরে কৃষ্ণ। শিবা তো ঘুমিয়েছিল, তাহলে জানলা কে ছিল? ওকে কিছু দেখলো নাকি? যদি দেখেও থাকে তেমন কিছু বুঝবে না। না, তবু যাই একবার জলটা মেপে আসি। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি রে শিবা, তখন থেকে তোকে ফোন করছি, কোথায় ছিলি? ফোন রিসিভ করছিলি না কেন? এত রাতে ফোন করেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। আসলে আসলে তোর জন্য আমার মনটা খুব খারাপ করছিল। বারবার মনে হচ্ছিল তুই তুই ঠিক আছিস তো, তোর তোর কোনো বিপদ হয়নি তো? আমার আবার কি বিপদ হবে? আমি তো আশ্রমেতেই আছি। বলছি যে তুই ঘুমিয়ে পড়েছিলি বল। আরে আমার ফোনেই হয়তো তোর ঘুমটা ভেঙে গেল, তাই না? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার ঘুম আসছিল না। ওমা, ঘুম আসছে না মানে? কি হচ্ছে বাবা? ওখানে কোনো সমস্যা হয়েছে? আরে না না, সেসব কিছু নয়। আসলে ওই সন্ধ্যের দিকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তাই একটু ঘুম আসতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না। মায়ের কাছে কত চিন্তা, সে কি আর তোরা বুঝিস? আচ্ছা মা, তুমি ফোন করেছো কেন সেটাই তো বললে না। জানিস তো শিবা, তোকে নিয়ে না একটা খারাপ বড় বৌদি, আজকে আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে বাড়ির মেয়েরাও সব কাজ করতে পারে। কি সুন্দর ঘরটা সাজিয়ে দিন আমরা। সত্যি বিজলি, মেসোমশাই তো সব করেই তারপরে বাজারে গেল মিষ্টি আনতে। এই একটা ফুল পড়ে গেছিল, সেটা লাগিয়ে বাবা বানিয়েছিস। তুই না পারিসও। তুমিও না আমার প্রশংসা কখনো করতে পারো না। আমিও যে সব কাজ পারি তুমি কিছুতেই বুঝতে পারো না। বাবা ঠিক আছে। বাবা, আস্তে আস্তে আবার হুমড়ি খেয়ে পড়িস না, সব ভাঙবে তারপরে। এত হাসি কিসের রে? রান্না বান্না কত দূর হয়েছে সেসব? এখনো রান্নাঘর থেকে কেন খুন্তির আওয়াজ আসছে? হয়নি তো? মা, রান্না প্রায় হয়েই গেছে। মেজো ওই মুড়োটা নামালে আমি ডালটা বসিয়ে দেবো। হ্যাঁ, এখনো মুড়ো ভাজা হচ্ছে, ডাল বসাওনি? সে কতক্ষণে ফুটবে, কতক্ষণে নামবে? জামাই বাবাকে কি পেট শুকিয়ে বসে আছে নাকি? চিন্তা করো না, ডাল সেদ্ধ হয়ে গেছে। ওই ফোড়ন টোড়নের ব্যাপার তো আমি অত বুঝি না মা, ওটা বর্দি ভাই করে দেবে, 10 মিনিটও লাগবে না। হ্যাঁ মা, বুঝলাম ডালের ভাগ্য খুব খারাপ, কিন্তু মাংসের ভাগ্য কি সেই হয়েছে নাকি? কদ্দূর সে? মা, মাংস অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ইলিশ ভাপাও রেডি। ইলিশ ভাপা? আচ্ছা, কই মাছগুলো কি করলে? এত বড় বড় কই যে নিয়ে এসছে অলোক, এগুলো কি রান্না হয়েছে? রেডি হয়ে গেছে মা সকালে। মোরলা মাছের টকও রেডি। এই বিজলি, ওরা খেতে বসার আগে পাপড়গুলো ভেজে দিবি কিন্তু সুন্দর। আচ্ছা ঠিক আছে। ও বলছি যে আমাদের জামাই বাবা জীবনকে একটু জিজ্ঞেস করে নিও তো, সব খায় তাই কিনা। ও তো আমাকে বলেছে কোনো খাবারে অ্যালার্জি নেই, কিন্তু এইসব খাবার ওর পছন্দ হবে তো? মা, শ্যামা সবকিছু জেনে নিয়েছে। আর তুমি এত টেনশন করো না তো, তারপর তো শরীর খারাপ করবে। না না বড় বৌমা, মেজো বৌমা, কখনো দেখেছো কাজের মধ্যে থাকলে আমার শরীর খারাপ করে? সংসারের কাজ করতে তো আমার ভালো লাগে। বরঞ্চ আজকাল না ফাঁকা বসে থাকলে মনটা বড় খারাপ করে। খালি তোমাদের বাবার কথা মনে পড়ে, আর মনের ভেতরটা হু হু করে ওঠে, আর কিচ্ছু ভাল লাগে না আমার।
বরঞ্চ আমাকে এইসব নিয়ে থাকতে দাও, তাতে আমার শরীর খারাপ হবে না। ও মামা, আজ এই সব কথা বাদ দাও। আমাকে কেমন লাগছে বলো তো? এই দেখো ফুল টুল লাগিয়েছে, বেশ ভালো লাগছে না? আরে কি গো, বিজলির বিয়ে নাকি? আমি তো জানতাম জামাই ষষ্ঠী। তুই কি আমাদের বাড়ির জামাই? এরকম সেজেছিস কেন বসে? না, আসলে আমি ভাবলাম এতদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি একটু সুন্দর করে সাজি। ও তো মেজো বৌদিকে বলেছিলাম একটা পাট করে সুন্দর করে শাড়ি পরতে, কই বলো না তো। এই তুই চুপ কর তো। মেজো বৌদি তোমার মতন তো নয়, কাজকর্ম ফেলে সাজতে বসবে, লিপস্টিক লাগাবেন তিনি। এই বলছি যে তুমি একটু সেজেগুজে নিয়ে কিন্তু এরকম ভাবে থেকো না। ঠিক না তো না না, ওর মন খারাপ করে থাকতে আছে, একটু সেজেগুজে নিও। কেমন কেমন সাজতে বলো তো আগে তুমি। ও শ্যামা কোথায়? ও ওর নিরামিষ রান্নাঘরে এখনো বোধহয় রান্না করছে। দেখেছো, এখনো মনে হয় করে উঠতে পারেনি রান্না। আমি যাই সাহায্য করে গিয়ে। না না মা, কোনো সাহায্য লাগবে না। আরে বাবা, আমি তো শুধু ভাজাগুলো করছিলাম এখন। হ্যাঁ, এতক্ষণে ভাজাগুলো করলি? হ্যাঁ, তুমি তো চিন্তা করো কেন বলো তো? আরে ভাজাগুলো আমি ইচ্ছে করে পরে করেছি যাতে মুচমুচে থাকে। আর নিরামিষ তরকারি পায়েস সব সকালবেলায় হয়ে গেছে। ও পায়েস টায়েস সব হয়ে গেছে? কিন্তু শুধু পায়েস হলে তো হবে না বড় বৌমা, বলছি যে মিষ্টিও তো লাগবে। বৃন্দাবন গেছে মিষ্টি আনতে? বৃন্দাবন আবার যাবে কি, ও ভালো মিষ্টি চেনে। এই দেখো, মোদকের দোকান থেকে ইয়াব বড় বড় সাইজের রাজভোগ এনেছে, একদম টাটকা, বুঝলে? হ্যাঁ, সবই দেখি ইয়াব বড় বড়। ইয়াব বড় বড় কই? ইয়াব বড় বড় রাজভোগ। হ্যাঁ, ক্ষীরমন্ডি কি আনবে? সে তো কোন সকালে এনেছি। তখন কি হয়েছিল জানো তো? এই যে হাড়িটা ধরার আর হাতে জায়গা ছিল না, আবার যে তোলো। ও বিজি বিজি শিখে নিয়ে যা, পারছে না রে। যা, সাবধানে রাখবি, হাত থেকে ফেলে আবার ভাঙিস না। এই সবই তো ঠিক আছে। তোমার কর্তাটি কোথায়? তার তো আমার দাদুভাইকে নিয়ে আসার কথা ছিল, এখনো তো পাত্তা নেই। দেখো বেলা গড়াতে যায়, কখন না খাওয়া করবে। চলে আসবে মা, এত চিন্তা করো না, ওরা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সে ঠিকই আছে। নিখিলটা কোথায়? সেই বা কোথায় বসে আছে? এই নিখিল, নিখিল, কোথায় গিয়ে বসে আছে দেখো। এই নিখিল, কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? তোমার মেজদা ভাই যে আমার ছোট দাদু ভাইকে নিয়ে আসছে না, চিন্তার তো ব্যাপার। মা সবসময় তো দুশ্চিন্তা করো না। মেজো ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তুমিও না। ও 8 ঘন্টার মধ্যে ফিরছে? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে। বিজলি, শোন শোন। বলো মা। বলছি যে এবার তো খাওয়া দাওয়া শুরু করতে হবে, খাবার টেবিলটা সাজিয়ে ফেল। যা শিগগিরি। শোনো না, বলছি যে আজকে টেবিলটা আমি সাজাই। ও নিজের জামাই বাবা জীবন খাবে বলে নিজে সাজাবে, তাই তো? তুমি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই সাজাবি। তাহলে বিজলি, ওই কাঁসার বাসনগুলো বের করে রেখেছি না, দিয়ে দে, শ্যামাকে দিয়ে দে, সাজিয়ে নেবে। আচ্ছা ছোট বৌদি, আমি গিয়ে বাসনগুলো এনে রাখি, তো ওর মন মতো সাজিয়ে নেবে। এই বিজলি শোন, সত্যি কথা বলতো, তোকে মাথার গোলাপটা কে দিয়েছে? ওই গোলাপ। একদম ঠিক বলেছো তুমি মেজো বৌদি। এই বিজলি, তোর বর তো এখানে নেই, তাহলে কে দিয়েছে? আজকে এরকম একটা আনন্দের দিনে কি করে সবার সামনে কথাটা বলি? শিবাকে তো এনারা সবাই নিজেদের সন্তান বলেই ভাবেন। আজকে সত্যি কথাটা বললে শিবা যেমন এক নিমেষে আবার রাস্তার ছেলে হয়ে যাবে, তেমন এদের সবার বিশ্বাস আর অনুভূতিগুলোও তো বড় রকমের ধাক্কা খাবে। তোমরা সবাই জানো আমি মুখার্জি উকিলের বাড়ি গেছিলাম, তার জন্য ওনার খুনের সাথে আমাকে সবাই জড়িত ভাবছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। কি? হ্যাঁ, ওনার বাড়ি আমি গেছিলাম ঠিকই, কিন্তু ওনাকে খুন করতে নয়। এই সম্পত্তি হস্তান্তরের বিষয়ে কথা বলতে। হস্তান্তর? তুই কাকে এই প্রপার্টি দিতে চাস? আর এইসব করার আগে কার পারমিশন নিয়েছিস তুই? আমি এই সম্পত্তি যাকে দিতে চাই তাকে দিতে গেলে আমার পারমিশন লাগবে না। আর উইল অনুযায়ী তো এই সম্পত্তি আমি যাকে ইচ্ছা দিতে পারি। তাই নাকি? তাহলে আমিও শুনি, তুমি এই সম্পত্তি কাকে দিতে চাও?
বড় জেঠু? আমি জানি দাদানের এই উইলে তুমি খুব কষ্ট পেয়েছিলে। আমি তোমায় কথা দিলাম তুমি আর কোনোদিন কষ্ট পাবে না। শিবা, তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। হেয়ালি করিস না বাবা, যা বলার সেটা বল না সবাইকে। যা ইচ্ছে বলার বলে নাও শিবা। তুমি এই বাড়ির ছেলে নও, সেটা আমি অন্তত বুঝে গেছি। এরপর দেখি তুমি কি করে সম্পত্তি পাও, সেটা কি করেই বা অন্য কাউকে দাও। তোমাকে আমি পুলিশে দিয়েই ছাড়বো, ফ্রড কোথাকার। আমি এই বাড়ির সম্পত্তি আমার ঠাম্মি অর্থাৎ সুজাতা চৌধুরীর নামে করে দিয়েছি। ঠাম্মি, তুমি কিন্তু আর আপত্তি করতে পারবে না। এই সম্পত্তি তুমি যাকে দিতে চাও তুমি তাকে দিতে পারো। শিবা, তুই কি করেছিস বাবা এটা? হ্যাঁ, শিবা, মেজো জেঠু, মেজো জেঠু, সবই তোমার। কি বলছো তুমি এসব? আপনি যে মেয়ে পাচার করেন তার সব প্রমাণ আমার ফোনে আছে। বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেবো। আমি তো একবার এই বাড়িতে এসে ডেকে ডেকে বলিনি যে আমি এই বাড়ির ছেলে। উল্টে এই বাড়ির লোকেরাই আমাকে ছেলে বলে এই বাড়িতে আটকে রেখেছে। এখন আমি বিশ্বাস করি নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরী আমার মা বাবা। হ্যাঁ সত্যি তো। অনিরুদ্ধ বাবু, আপনি এরকম কথা কেন বলছেন? ও তো নিজেকে এবারই সন্তান বলে কোনোদিন দাবি করেনি, বরং উল্টেও পালাতে চেয়েছিল। আর হ্যাঁ, এই বাড়িতে কিছুদিন থাকার পর এই বাড়ির মায়া আমাকেও বেঁধে ফেলেছে। আর এই বাড়ির সবাই যখন আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছে তখন আপনার অসুবিধাটা কোথায়? ঠাম্মি, একটা কথা বলো তো, তোমার কখন এরকম মনে হয়েছে? না 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 দাদু ভাই, কেন এরকম মনে হবে আমার? আমি তো এমনিতেই কাউকে অবিশ্বাস করতে পারি না। আর তারপরে তোমাকে প্রথমবার দেখেই কেমন আমার মনে হয়েছিল যেন নিখিলের ছোটবেলাটি ফিরে এসেছে আমার কাছে। না না, আমার একদমই সন্দেহ হয়নি।
জামাই, তুমি অমন কথা বলছো কেন গো আমার দাদু ভাইয়ের নামে? কারণ আছে ঠাম্মি। আমাকে যদি তোমরা বলার সুযোগ না দাও তাহলে আমি... আরে সত্যি তো, ও কি বলতে চায় একটু শুনতে দাও না। সেটাই তো, সবাই মিলে অনিরুদ্ধকে চুপ করে দিলে কি করে হবে? অনিরুদ্ধ, তুমি বলো। অনিরুদ্ধ, তুমি বলো, তুমি এইরকম একটা অমূলক প্রশ্ন কেন তুললে? অমূলক নয় মা, আপনি একবার আমায় বোঝানোর সুযোগ দিন। আমার কথাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। তাহলে চুপ করে থেকো না, বলো। আপনারা নিশ্চয়ই জানেন শিবা এখানে কোথায় থাকে। শিবা যেখানে থাকে সেই রাস্তার মুখে অনেকগুলো ট্যাটু পার্লার আর স্টল আছে। হ্যাঁ, অনেকবারই দেখেছি, কিন্তু পাপা ওখান থেকে কোনোবার ট্যাটু করাতে দেয় না, বলে নাকি ওদের ইঙ্ক খারাপ। কিন্তু আমরা এখন এটা নিয়ে ডিসকাস করছি কেন? শিবার হাতে তো পার্মানেন্ট ট্যাটু। ওই ট্যাটু পার্লারগুলোর কাজ খুব নিখুঁত, নকল ট্যাটু আসলের মতো করে দিতে পারে, তাই না শিবা? এই ছেলেটা এইসব কথা বলছে কেন? ও কি করে ধরলো আমারটা নকল? আমি যখন কলকাতায় ফিরে আসি তারপরে অনেকদিনই আমি গাড়ি নিয়ে এদিক ওদিক বেরোতাম, এমনি ঘুরতে বা অফিস যাওয়ার পথে। তো এরকমই একদিন বেরিয়েছিলাম, আর যেখানে ওই ট্যাটু স্টলগুলো আছে ওখানে সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। সৃজনী বললো না যে ওইসব জায়গায় যে রঙগুলো ইউজ করা হয় ট্যাটু বানানোর জন্য সেগুলো খুব খারাপ। তো আমার মাথায়ও সেটাই প্রথম এলো, মানে আমার কিউরিওসিটি ট্রিগার হয়, আর তাই জন্যই আমি দেখছিলাম। সেদিনই আমি শিবাকে প্রথম দেখি। কি শিবা, একটুও মনে পড়ছে না? ওই রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি তোমার হাতে শিবের ট্যাটু বানাচ্ছিলে। আমি ওর মা বলছি। ও আমার ছেলে। মানে? আমার ছেলে কোনো মিথ্যে কথা বলছে না, কোনো মিথ্যে কথা বলছে না। আর মায়ের মন যখন বলেছে ও আমার ছেলে, তখন ও আমার ছেলে। শিবা, এই ট্যাটু আমি মানি না। তুই আমার দিকে তাকিয়ে বল, আমি তোর মা না? বল না বাবা। তুই আমার ছেলে না? বল না শিবা, বল না তুই আমার ছেলে না, বল। মা,
তুমি শুনলে মা? ও আমাকে ছোট কথা, তুমি শুনলে ওর মা ডাকটা? দেখো, নিজের সন্তান ছাড়া কেউ কোনোদিন এভাবে মা ডাকতে পারে না। বলো না শ্যামা, আমার কথাটা আগে শোনো। না, শুনবো না, আমার কিচ্ছু শোনার নেই। তুমি অফিসারকে বলে দাও উনি যেন এখান থেকে চলে যান। হ্যাঁ, আর শিবার নামে আমাদের কোনো কেস আমরা করবো না। তুমি বলো না ছোট করতে, আমাদের কোনো অভিযোগ নেই। মানে আপনারাও? দাঁড়াও অনিরুদ্ধ, শ্যামা তুমি ভালো করে দেখো, সবটা প্রমাণ হয়ে গেছে শিবা ফ্রড। ওই ঠুনকো প্রমাণ আমি ভরসা করি না। আর তাছাড়া এটাও তো প্রমাণ হয়েছে আমার ছেলে ঠক চোর কিচ্ছু না। আর মেচি দাদা, বড়দাদা, দেখুন, আমার ছেলে যদি ঠকানোর জন্য এই বাড়িতে আসতো তাহলে তো আমরা এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এতক্ষণে সবাই মিলে পথে বসতাম। ও কিন্তু সেটা করে, ওটা কি করেছে? সব সম্পত্তি মায়ের নামে লিখে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শ্যামা, তুমি ঠিকই বলছো। নিখিল, শ্যামা কিন্তু ঠিক বলছে, ওকে অ্যারেস্ট করাটা উচিত হবে না। না মেজো জেঠু, মা আমি আপনার ইমোশনস বুঝতে পারছি, কিন্তু আপনাকেও একটা কথা রিয়েলাইজ করতে হবে। আপনি মায়ের স্নেহে ওকে কাছে টেনে নিয়েছেন ঠিকই, কিন্তু এটা তো সত্যি ও মিথ্যাচার করেছে। ও যদি শাস্তি না পায় তাহলে আজ বাদে কাল অন্য কোনো অঘটন ঘটাতে পারে। একদমই শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না? অনিরুদ্ধ একদম ঠিক কথা বলছে। দেখো ছোট কথা, আমার যা বলার আমি বলে দিয়েছি। মা, ও আপনাদের ইমোশনস নিয়ে খেলা করেছে। আপনি ওকে ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করেছেন, কৃষ্ণা ওকে ভাই ভেবে ভালোবেসেছে, কিন্তু এর কোনোটাই ও নয়। এর পরেও শাস্তি পাবে না। মা, আমারও মনে হয় অনিরুদ্ধবাবু ঠিকই বলছেন। দেখো, ও তো একা নয়, এ বাড়িতে শিবা সেজে অনেকেই এসেছে, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওকে কেন পুলিশে দেওয়া হবে না? বাবা, তুমি পুলিশকে বলে দাও ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যেতে। তোকে ভাই ভেবে যে কেন এত ভালোবাসলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে সেরার সেরা কণ্ঠের পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি দয়া করে না বলবেন না ম্যাডাম, প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয় শ্যামা, এটা তো দারুণ খবর, তাই না? সত্যিই তো দারুণ খবর। হ্যাঁ রে, তুই কেন এরকম করছিস মা? হ্যাঁ, আজকে যদি তোদের শ্বশুরমশাই বেঁচে থাকতেন কত খুশি হতেন বলতো। হ্যাঁ, তাকে তো তুই না বলতে পারতিস না। আর একটা কথা দেখ, তুই কত বছর গানের জগতে নেই। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে তো যে এই প্রজন্মের অনেকে তোর নামই জানে না, হতেও তো পারে। দেখ, তা সত্ত্বেও এনারা এত সম্মান দিয়ে এসেছেন, দেখ না। না ম্যাডাম, এটাই আশ্চর্যের যে এখনো কৃষ্ণকলিকে কেউ ভোলেনি। তাই তো এত বছর পরেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। আজকের দিনে দাঁড়িয়েও দুটি শিল্পী যদি কীর্তন নিয়ে কথা বলে তাহলে কৃষ্ণকলির নাম উঠবেই। এই জায়গা এখনো কেউ নিতে পারেনি। সেটাই তো স্বাভাবিক। আমার মা অনন্যা, আমার মা অদ্বিতীয়া। সবই ঠিক আছে, আপনাদের কথাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে পারিবারিক কিছু কারণে সমস্যার মধ্যে আছি, তাই আর কি। কিসের পারিবারিক সমস্যা? তোমার পরিবার তো তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন, তাই না? আমি বলছি উনি যাবেন। শ্যামা, এই প্রস্তাবটা তুমি রিফিউজ করবে না, আমি তোমাকে নিয়ে যাব। ছোট কর্তা, দেখো, তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে আমার কোনো কিছু ভালো লাগছে না। ম্যাডাম, তাড়াহুড়ো একটা কথা বলা হয়নি।
এবারে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষাকালে করছি, তাই আমরা ঠিক করেছি যে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষা মঙ্গলের ধাঁচে করব, মানে বৃক্ষরোপণ দিয়ে শুরু করব, তারপর আপনার গান, এরপর আপনার অনুগামী যে সমস্ত শিল্পীরা পরবর্তীকালে আপনার গান গেয়েছে তাদের গান, এই সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটা হবে এবং সব শেষে সম্মান প্রদান। আপনি প্লিজ এই বিষয়ে না বলবেন না। হ্যাঁ, আমাদের স্পন্সররা আছেন, তবে পুরো অর্থটাই আমরা অনুষ্ঠানে এবং মানুষের কল্যাণে খরচ করি, কিন্তু আপনার সাম্মানিক অবশ্যই থাকবে। দেখুন, সেটা কোনো কথা না। একটা সময় পর থেকে আমি আমার উপার্জন করা সমস্ত টাকা সমাজ কল্যাণের খাতায় দিয়ে এসেছি, নিজের জন্য কিছুই রাখিনি। আর এটা থেকে পাওয়া সব টাকা আমি সমাজ কল্যাণের খাতায় দিয়ে দেব। কিন্তু প্লিজ ম্যাডাম, কোনো কিন্তু রাখবেন না। শ্যামা, শ্যামা, আমার কথাটা শোনো। দেখো, বাড়িতে এত অশান্তির পরিবেশ, এর থেকে একমাত্র তুমিই পারো সবাইকে বের করতে। তুমি অনুষ্ঠানটাই না বলো না, তুমি হ্যাঁ বললে আমরা সবাই খুব আনন্দ পাবো। না করার কোনো প্রশ্নই নেই, তোমাকে এই অনুষ্ঠানে যেতেই হবে। কেসটা কি? হঠাৎ আবার গান টানের ব্যাপার কোত্থেকে চলে এলো? ও মা, রাজি হয়ে যাও না গো, দেখো সবাই এত করে বলছে। কৃষ্ণা মা প্লিজ, আমিও বলছি, প্লিজ রাজি হয়ে যান। শ্যামা, শ্যামা প্লিজ এরকম করো না। রাজি হও না। রাজি হয়ে যাও। দেখো এত আশা নিয়ে ওরা এসছে, ওদের মুখগুলো দেখো একবার, এরকম করছে। বাচ্চাদের সাথে কি এরকম করে শ্যামা? শ্যামা, শ্যামা তুমি এরকম করো না। শ্যামা দেখো কত আশা নিয়ে ওরা এসছে আর তুমি এরকম করছো। আচ্ছা আচ্ছা, বেশ, আমি রাজি। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের চেয়ারম্যানের কাছ থেকে ফর্মালি লেটার আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা আপনাদের গোটা পরিবারকে নিমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন। ও বাবা, তুমি না বললেও আমরা এমনি সবাই যেতাম। বলছি, এই বুঝলি, ওই মিষ্টি মুখ করো ওদের, কি রে? সরি ম্যাডাম, আমাদের আরো বেশ কিছু জায়গায় নিমন্ত্রণ করতে যেতে হবে। আজকে আসি আমরা, ধন্যবাদ। কি হলো শ্যামা, এখনো তোর মুখ ভার কেন? ওরে শ্যামা, বাড়ির সবার কথা ভেবে অন্তত একটু হাস। হ্যাঁ, আর ছেলের কথা ভেবে কত কষ্ট পাবি। আর আমারও ভালো লাগছে না, এত কাঁদছিস, এত কষ্ট পাচ্ছিস, আমার বাবু ভালো লাগছে না এসবার। আর দেখ, তোর কৃষ্ণই হয়তো এই সুযোগটা দিয়েছেন তোকে। হ্যাঁ, তোকে ঘিরে সবাই আমরা আনন্দ করব, তুই আনন্দ পাবি। দেখ না বাবা। হ্যাঁ মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা এসব করতে কেন আমাকে জোর করে পাঠাচ্ছ বলো তো? পরিবারের সবার জন্য শ্যামা, এমনকি তোমার জন্যও। দেখো শ্যামা, দুঃখ জীবনে আসবে যাবে, কিন্তু আনন্দ যতটাই সামান্য হোক ওটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না। আর এটা তো আনন্দের খবর, এতদিন বাদে তুমি অ্যাওয়ার্ড পাবে, এত বড় একটা অনুষ্ঠান তোমার জন্য, আর দেখো তোমাকে মুখ ভার করে আছো। শোনো, তুমি যদি এখন না হাসো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো, তোমার সাথে কথা বলবো না, দ্যাটস ফাইনাল। তাই তোমাকে এখন হাসতে হবে হবে হবে। বেশ, কয়েকদিন আগে কৃষ্ণার সাথে স্টেজে গিয়ে এত ভালো গান গাইলে, আর আজকে ভয় পাচ্ছ? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে জানো তো কিরকম মনে হচ্ছে যে আজ হয়তো আমি প্রথমবার গান গাইতে এসেছি। আমার ভীষণ ভয় করছে। শ্যামা রে, দেখ, এটাই তো শিল্পীর লক্ষণ। দেখ, তোর নিষ্ঠা এটা এই কথাটা বলছে। কারণ আদর্শ শিল্পী যে হয় তার কাছে প্রতিটি অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানের মতনই গুরুত্বপূর্ণ হয়, তবেই না শিল্পীর উত্তরণ হয়। হ্যাঁ, নইলে তো সে বাধা পড়ে যাবে। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। শ্যামা শোনা, প্রথমবার যে উত্তেজনা নিয়ে তুমি স্টেজে গান গাইতে উঠেছিলে, আজও ঠিক সেই উত্তেজনা নিয়ে উঠে পড়ো। কেন এত টেনশন নিচ্ছ তুমি? এই দেখো, কয়েকদিন আগে তুমি কি বলেছিলে যে তুমি সংসার করবে আর কৃষ্ণা গান গাইবে, কিন্তু আজ দেখো, তুমি যতই মঞ্চ থেকে দূরে থাকার চেষ্টা করো, মঞ্চ তোমাকে ঠিক কাছে টেনে নেবে। হতেই তো পারে আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। মা শোনো না, তুমি অযথাই ভয় পাচ্ছ। দেখো, আমরা সবাই জানি
আমার মা সেরার সেরা। মা, আমরা সবাই আছি তো এখানে। মা তুমি ভেতরে যাও, আমার কথাটা শোনো মা, যাও। কিন্তু মা, আর কোনো কিন্তু না, মা যাও। যাও শ্যামা, ভেতরে যাও। যাও শ্যামা। যাও না, যাও। আচ্ছা চলুন ম্যাডাম। কেন এত চিন্তা করছো? আসুন ম্যাডাম, প্লিজ আসুন। যাও আসুন আসুন ম্যাডাম, প্লিজ আসুন আসুন, এইদিকে আসুন। ইস, একটু হলেই কৃষ্ণা সব ফাঁস করে দিচ্ছিল। সত্যি আমি তো ভাবলাম গেল বুঝি। যাই হোক, ম্যানেজ হয়ে গেছে কোনোভাবে। তুই একটা খাদা। আর আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। কাইন্ডলি এদিকে আসুন। সাবধান। বলছিলাম যে আপনারা আমাকে এখানে নিয়ে আসলেন। আমরা স্টেজের ব্যাক সাইডেই আছি। সেটা ঠিক আছে, কিন্তু না আসলে আমার ফ্যামিলির কাছ থেকে সরিয়ে। হে মা, না না, সরিয়ে আনবো কেন? দেখুন না, আপনার বাড়ির সবাই অডিয়েন্স সিটে বসে আছে, আপনি এখান থেকে দেখলেই দেখতে পাবেন। ম্যাডাম একটু চা খাবেন? আনি? হ্যাঁ, জিজ্ঞেস করছো কেন? অবশ্যই খাবেন, তুমি একটু বলে দাও। না না, আমার চা লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সে কি ম্যাডাম, আপনি চা খাবেন না? আপনি এতদিন পর স্টেজে উঠে গান গাইবেন, আমরা কতদিন পর আপনার গান শুনবো, তাও আবার লাইভে। চা খেলে তো গলাটা একটু ভালো থাকবে। ম্যাডাম আমি বলি কি, আপনি একটু রেস্ট নিয়ে নিন, আমরা এদিকে কাউকে আসতে দেবো না। না না, তার কোনো দরকার নেই। আর এখানে না নিয়ে আসলেও হতো আমাকে, আমি আমার ফ্যামিলির সবার সঙ্গে বসে যেতাম, কোনো অসুবিধা হতো না কিন্তু আমার। তা বললে কি হয় ম্যাডাম? দেখুন, আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আপনি, আপনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে না তা কখনো হয়? ম্যাডাম আপনি কাইন্ডলি বসুন। হ্যাঁ স্যার বলুন। সব ঠিকঠাক মতো হচ্ছে তো? ঠিক আছে তো মনে হচ্ছে। তোমার মনে হওয়াটা আমি জানতে চাইনি, সব কাজটা প্ল্যান মাফিক হচ্ছে কিনা সেটা বলো। সেরকমই এগোচ্ছে স্যার, আপনি ঠিক যেরকম বলে দিয়েছিলেন অক্ষরে অক্ষরে ঠিক সেরকমই পালন করা হচ্ছে। তোমরা শিওর তো? কেউ কিচ্ছু আন্দাজ করতে পারিনি? না স্যার, কেউ কিচ্ছু আন্দাজ করতে পারেনি। কীর্তনের রানী কৃষ্ণকলিকে সম্বর্ধনা দেয়া হবে, তার সাথে বর্ষা মঙ্গল, এই পর্যন্তই স্যার, ব্যাস। বি কেয়ারফুল, কেউ যেন কোনো রকম আন্দাজ না করতে পারে। এই কৃষ্ণকলি, আই মিন শ্যামা চৌধুরী আর ওর হাজব্যান্ড খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু ওরা যেন ভুলেও কিছু টের না পায়। ওকে স্যার। এই পরিবারের ওপর আঘাতটা কখন কিভাবে আসবে এক মুহূর্ত আগেও যেন কেউ বুঝতে না পারে। ওকে স্যার। কাজটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া চাই, আর আমাকে টাইম টু টাইম আপডেট দেবে। ওকে।